সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজাবাসীদের পুনর্বাসনের জন্য ৩টি সম্ভাব্য এলাকা বিবেচনা করছে। এলাকাগুলো হলো মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড এবং সোমালিল্যান্ড। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট দেশটির সম্প্রচার মাধ্যম N12-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনে হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করার পর যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের দখল নেবে এবং মালিক হবে। গাজার জন্য এক ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনার ঘোষণা দিয়ে দাবি করেছেন গাজাকে মধ্যপ্রাচ্যের রিভেরায় পরিণত করা হবে। আর এই লক্ষ্যে ট্রাম্প প্রথম দিকে ইঙ্গিত দিয়েছিলেন গাজাবাসীদের একটি বড় অংশকে জর্ডান এবং মিশরকে গ্রহণ করতে বলবেন তিনি। তবে জর্ডান এবং মিশর তার বক্তব্যের পরপরই এর তীব্র প্রতিবাদ জানায় এবং এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে। দেশ দুটি ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করার পর গাজার ফিলিস্তিনিদের মরক্কো ও সোমালিয়ায় স্থানান্তরের পরিকল্পনার বিষয়টি সামনে এলো। এ বিষয়ে N12-এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন গাজার বাসিন্দাদের পুনর্বাসনের জন্য মরক্কো, পুন্টল্যান্ড এবং সোমালিল্যান্ড অঞ্চলগুলোকে বিবেচনা করছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ৩টি অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিল হল এগুলো মার্কিন সমর্থনের উপর যথেষ্ট নির্ভরশীল। সোমালিল্যান্ড ও পুন্টল্যান্ড দীর্ঘদিন ধরে সোমালিয়া থেকে স্বাধীন হয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। অন্যদিকে মরক্কো পশ্চিম সাহারায় নিজের নিয়ন্ত্রণ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও সামরিক সহায়তা চায়। তবে ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন একে সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে গাজার ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে নির্ধারিত হওয়া উচিত, একতরফা পদক্ষেপের মাধ্যমে নয়। জার্মানি, ফ্রান্স, স্পেন সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এই পরিকল্পনার বিরোধিতা করেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সতর্ক করে বলেছেন, গাজার বেসামরিক জনগণকে সরিয়ে নেওয়া হলে তা নতুন দুর্ভোগ ও নতুন ঘৃণার জন্ম দেবে। মধ্যপ্রাচ্যের দেশগুলো এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জর্ডান, মিশর, সৌদি আরব এবং কাতার সবাই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। মালয়েশিয়া বলেছে, গাজার বাসিন্দাদের জোর করে সরিয়ে নেওয়া হলে তা হবে জাতিগত নিধন। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গাজার জনগণকে জোরপূর্বক উচ্ছেদ করা জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং জাতিগত নিধনের শামিল। এবার সামরিক বিমানে করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বুধবার ১০৪ জনকে নিয়ে টেক্সাস থেকে একটি C-17 সামরিক উড়োজাহাজ ভারতীয় পাঞ্জাব প্রদেশের অমৃতসরে অবতরণ করে। এনডিটিভি জানিয়েছে যে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে আছেন ২৫ জন নারী ও ১২ জন শিশু। সবচেয়ে কম বয়সী অবৈধ অভিবাসীর বয়স মাত্র ৪ বছর। এছাড়া ফেরত আসা ১০৪ জনের মধ্যে ৪৮ জনের বয়স ২৫ বছরের কম। গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেন তিনি। ভারতের আগে সামরিক বিমানে করে গুয়াতেমালা, পেরু ও হন্ডুরাসের অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠায় যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা আছে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর মধ্যেই ভারতীয়দের ফেরত পাঠালো মার্কিন সরকার। এইসব অবৈধ অভিবাসীদের বেশিরভাগই ভারত থেকে দক্ষিণ আমেরিকা এবং সেখান থেকে মেক্সিকো সীমান্তের দুর্গম পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮,০০০-এর বেশি অবৈধ ভারতীয় রয়েছে। তারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মোদি তাকে আশ্বস্ত করেছেন এসব অভিবাসীকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যেটি ভালো সেটি তিনি করবেন। ট্রাম্প গত মাসে বলেন, ইতিহাসে প্রথমবার আমরা অবৈধ বিদেশি অভিবাসীদের সামরিক বিমানে তুলছি এবং তারা যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠাচ্ছে। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা অবৈধ অভিবাসনের বিপক্ষে, কারণ এটিকে ঘিরে অপরাধীদের একটি বিশাল চক্র তৈরি হয়েছে, যারা সাধারণ মানুষকে বিপদে ফেলে অবৈধভাবে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে প্রবেশ করাচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তারা সব দেশ থেকে অবৈধ অভিবাসীদের বৈধভাবে ফেরত আনার বিষয়টিকে সমর্থন জানান।
বুথ ফেরত জরিপ বলছে দিল্লির বিধানসভা নির্বাচনে জিততে পারে নরেন্দ্র মোদীর দল বিজেপি। বুধবার ভোট গ্রহণ হয়েছে দিল্লিতে। ভোটাভুটি শেষ হওয়ার পরই নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক বেশ কয়েকটি সংস্থা বুথ ফেরত জরিপের ফল জানিয়েছে। দিল্লির বিধানসভায় মোট ৭০টি আসন রয়েছে। সেখানে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা পেতে সর্বনিম্ন ৩৬টি আসন পেতে হবে। আগামী শনিবার হবে ভোট গণনা। সেদিনই জানা যাবে চূড়ান্ত ফলাফল। তবে তার আগে এসেছে বুথ ফেরত জরিপের ফল। পিপলস পালস নামে একটি সংস্থা বলেছে বিজেপি ৭০টি আসনের মধ্যে ৫১টি থেকে ৬০টি আসন পাবে। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষমতাসীন দল আম আদমি পার্টি মাত্র ১০ থেকে ১৯টি আসন পাবে। সংস্থাটি বুথ ফেরত জরিপে জানিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস সেখানে কোনো আসনই পাবে না। পিপলস পালস বাদে অপর ৭টি সংস্থা বলেছে কংগ্রেস ১ থেকে ৩টি আসন পেতে পারে। এর আগের দুটি নির্বাচনে দিল্লিতে একটি আসনও পায়নি ভারতের সবচেয়ে প্রাচীন দলটি। দ্য ম্যাস্ট্রিজ নামে আরেকটি সংস্থা বলেছে বিজেপি ৩৯ থেকে ৪৫টি আসন পাবে। ক্ষমতাসীন আম আদমি পার্টি পাবে ৩২ থেকে ৩৭টি আসন। পি মার্ক নামে অপর একটি সংস্থা বলেছে এবারে নির্বাচনে বিজেপি ৩৯ থেকে ৪৯টি আসন পাবে। অপরদিকে কেজরিওয়ালের দল পাবে মাত্র ৩১টি আসন। পিপলস ইনসাইট জানিয়েছে বিজেপি ৪০ থেকে ৪৪টি আসন পেতে পারে। অপরদিকে এএপি পাবে ২৫ থেকে ২৯টি আসন। এই তিনটি সংস্থাই বলেছে কংগ্রেস সর্বোচ্চ ২টি আসনে জিততে পারে, আবার কোনো আসন নাও পেতে পারে। ২০১৫ সাল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির সরকারে আছে আম আদমি পার্টি। তবে এবার ভোটের ফল পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। অবশ্য ভারতে বুথ ফেরত জরিপের ফল অতীতে অনেকবারই ভুল প্রমাণিত হয়েছে। ইউক্রেনের পূর্ব ও উত্তর পূর্ব দিকের আরও দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা উত্তর পূর্ব খার্কিভ অঞ্চলের নোভোমোলিনস্ক নামের একটি গ্রাম দখল করেছেন। ওস্কিল নদী পার হয়ে রুশ সেনারা গ্রামটি দখল করেছেন। এতদিন পর্যন্ত নদীটির দুই তীর দুই দেশের সেনাদের দখলে ছিল। গ্রামটি খার্কিভের পূর্ব দিকে অবস্থিত। এই অঞ্চলের কয়েকটি স্থানের রণক্ষেত্রের ফ্রন্ট লাইন এসে মিলেছিল এই গ্রামে। সম্প্রতি ওস্কিল নদীর ওপর রুশ সেনারা একটি অস্থায়ী সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভকা। এটি ওচেরেটিন শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল করল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করছে রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ৩ বছর পূর্ণ হবে ২৪ ফেব্রুয়ারি। এখন দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষ রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করছে। গত কয়েক মাসে ইউক্রেনের পূর্ব দিকের ডনবাস অঞ্চলে রাশিয়ার অগ্রগতি বেড়েছে। ইউক্রেনের সেনারা আপ্রাণ চেষ্টা করছেন রুশদের অগ্রগতি ঠেকাতে। এদিকে আবারও ইউক্রেন সফরে গিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। রয়টার্স জানিয়েছে কিয়েভের জন্য শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে নতুনভাবে ৬,৮৭,০০,০০০ মার্কিন ডলার আর্থিক সহায়তা করবে লন্ডন। ল্যামি বলেছেন ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন অটুট রয়েছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধসহ অন্য যে কোনো ক্ষেত্রে ইউক্রেনকে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে আমরা অঙ্গীকারবদ্ধ। গত বছর দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনের দ্বিতীয়বারের মতো সফরে যাচ্ছে ল্যামি। এই সফরে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অন্যান্য শীর্ষ সরকারি কর্তা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা তার। ইউক্রেনকে সমর্থন দিতে ব্রিটেন ও আন্তর্জাতিক অংশীদারদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন তারা। কাশ্মীর সংকট সহ ভারতের সাথে সব সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় পাকিস্তান, এমন কথা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই সঙ্গে আলোচনা শুরুর পরিবেশ সৃষ্টি করতে কাশ্মীরের পূর্বের স্বায়ত্তশাসিত রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন শাহবাজ। পাশাপাশি কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তানের আদর্শগত, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন অব্যাহত থাকবে। বুধবার পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দিয়েছেন শাহবাজ। সেখানে তিনি বলেন, আমরা কাশ্মীর সহ অন্যান্য যাবতীয় সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাই। ভারতের উচিত ২০১৯ সালের ৫ অগাস্টের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসা এবং জাতিসংঘে প্রদান করা প্রতিশ্রুতি অনুযায়ী সংলাপের জন্য এগিয়ে আসা।
অন্যদিকে একই দিন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বলেছেন, ভারতের অংশে থাকা কাশ্মীরও পাকিস্তানের অংশ হবে। আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের জম্মু কাশ্মীরের মানুষ পাকিস্তানে যোগ দিতে যে লড়াই করছে সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং একদিন অবশ্যই পুরো কাশ্মীর পাকিস্তানের অংশ হবে। জেনারেল মুনির বলেন, কোনো সন্দেহ নেই, কাশ্মীরের মানুষের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী এটি একদিন স্বাধীন ও পাকিস্তানের অংশ হবে। পাকিস্তানের সেনাপ্রধান সতর্ক করে বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধে তারাও পাল্টা শক্তি প্রয়োগ করবেন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন। 2019 সালের 5 অগস্ট সংবিধান থেকে 370 নম্বর ধারা বিলোপ করে নয়াদিল্লি। সেই ধারাটিতে জম্মু এবং কাশ্মীরকে স্বায়ত্তশাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। সাংবিধানিক ধারা বিলোপ করে জম্মু কাশ্মীরকে সরাসরি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করে নরেন্দ্র মোদী সরকার। ওই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় ইসলামাবাদ। পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনেন। এখনও সেই অবস্থাই চলছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।